সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসাইন, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই, রাঙামাটি, পার্বতী জেলা থেকে আজকে তোমাদের অনলাইন ক্লাসের 8ম ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে আমরা সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। মৌলিক সমস্যাগুলি। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। সমস্যাগুলো হলো কি উৎপাদন করা হবে এবং তা কি পরিমাণ উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই মৌলিক সমস্যাগুলো সমাধানের উপায়গুলো নিয়ে এখন আলোচনায় আসছে। আলোচনার শুরুতে আমি তোমাদের একটু মনোযোগ সহকারে ক্লাসগুলা দেখার জন্য অনুরোধ করছি। দৈনন্দিন জীবনে মানুষ অনেক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় এবং এই সকল সমস্যাগুলোর সমাধানের জন্য বিভিন্ন অর্থনৈতিক কাজে লিপ্ত থাকে। মানুষ যেসব উপায়ে তার সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে সেগুলো হলো: 1 নাম্বার উৎপাদন, ভোগের জন্য চাই উৎপাদন। উৎপাদন ছাড়া ভোগের কোনো প্রশ্নই উঠে না। মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর যেসব সামগ্রীর দরকার, এইসব সামগ্রী তাকে প্রথমে উৎপাদন করতে হবে। যেহেতু অসীম অভাব, পূরণের সম্পদ সীমিত, সেহেতু সসীম সম্পদ নিয়ে কিভাবে কোনো দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে সে সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত নিতে হবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অভাব পূরণ করাই হলো মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য। এরপরে আমরা আসবো বিনিময়। উৎপাদন কার্যের পরবর্তী পর্যায়ে হলো বিনিময়। আদিম যুগে মানুষ ছিল কম, ফলে অভাব বা প্রয়োজন ছিল কম। প্রত্যেকে নিজেই নিজ প্রয়োজনের সামগ্রী উৎপাদন করে অভাব পূরণের চেষ্টা করত। কিন্তু বর্তমানে মানুষ বেশি হওয়ার প্রয়োজনীয় সব কিছু তাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হয় না। সমাজের প্রত্যেক মানুষ তার দক্ষতা অনুযায়ী কিছু কিছু দ্রব্য উৎপাদন করে এবং এগুলোর বিনিময়ে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য অন্যদের নিকট সংগ্রহ করে থাকে। এভাবে সমাজে বিনিময়ের মাধ্যম চালু হয়। বিনিময়ের মাধ্যমে মানুষ তাদের বিভিন্ন প্রকার অভাবের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে। তাই
মানুষের বিভিন্ন কর্মপর্যায়ের মধ্যে বিনিময়ের গুরুত্ব অপরিসীম। এরপর আমরা আসবো বন্টন। বন্টন কোনো দ্রব্য উৎপাদন ও বিনিময় করলেই অর্থনৈতিক সমস্যার সমাধান হয় না। উৎপাদন ও বিনিময়ের পর দ্রব্যটি ভোক্তার নিকট পৌঁছাতে হবে বা পৌঁছতে হয়। কাজেই এই সমস্যা সমাধানের জন্য কাম্য বন্টন ব্যবস্থা একান্ত প্রয়োজন। উৎপাদিত দ্রব্য সামগ্রী ভোক্তাদের অভাব কতটা পূরণ করতে সক্ষম হলো তাহা বহুল অংশে নির্ভর করে সঠিক বন্টন ব্যবস্থার উপর। তাই সম্পদের সুষ্ঠু বন্টন কীভাবে করতে হয় সেটা আমাদের সবসময় প্রয়োজন অনুযায়ী খেয়াল রাখতে হবে। তারপর এই সম্পদের সুষ্ঠু ও সুষম বন্টনের মাধ্যমে অর্থনৈতিক সমস্যাসমূহের সমাধান সম্ভব। এরপর আমরা আসব ভোগ। অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপ্রচেষ্টার মধ্যে সর্বশেষ পর্যায়ে হলো ভোগ। মানুষ তার অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কাজে লিপ্ত হয়। একমাত্র ভোগের মাধ্যমে মানুষ তার বিভিন্ন অভাব পূরণ করে। উৎপাদিত সামগ্রী ভোগের মাধ্যমে ব্যবহৃত হলে উৎপাদন কার্য সফলকাম হয়। প্রকৃতপক্ষে মানুষের সব কর্মপ্রচেষ্টা ভোগের নিমিত্তে পরিচালিত হয়। প্রকৃতপক্ষে মানুষের সব কর্মপ্রচেষ্টাকে সমাধানের জন্য প্রয়োজনীয় সামগ্রীর যে অভাব হয় এবং এই অভাবগুলো পূরণের অর্থনৈতিক সমস্যার সমাধান করে। আমরা পরিশেষে উপসংহারে এসে বলতে পারি, আমাদের মৌলিক সমস্যাগুলির সমাধানের উপায়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমাদের উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এরপরে আমরা উপসংহারে বলবো, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ এগুলো কোনো স্বতন্ত্র প্রক্রিয়া নয়, বরং অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম পর্যায় মাত্র। এখন আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছু তথ্য উপস্থাপন করব। আমরা সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি, এই সমস্যাগুলোর সমাধানে বিভিন্ন কর্মপর্যায় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা তোমার পাঠ্যপুস্তক থেকে সৃজনশীল প্রসঙ্গে কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। এই তথ্যগুলো প্রথম হলো
সৃজনশীল প্রশ্ন দ্বারা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দক্ষতা স্তর বাছাই করা হয়। যেমন প্রথম 1 নম্বর হলো জ্ঞান এবং দক্ষতার স্তর। এই স্তরে পাঠ্যপুস্তকের পঠিত বিষয়বস্তু এবং পাঠ্যপুস্তক হতে অর্জিত জ্ঞান, স্মৃতিশক্তি যাচাই করা হয়। এই দক্ষতা বাছাইয়ের জন্য এমন প্রশ্ন করতে হবে যার উত্তর সরাসরি বই থেকে দেয়া যায়। জ্ঞান দক্ষতা স্তর, তাহলে এই স্তরটা কি? এই স্তরে পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞান ও স্মৃতিশক্তি যাচাই করা হয়। এই দক্ষতা যাচাইয়ের জন্য এমন প্রশ্ন করতে হবে এমন প্রশ্ন তোমাদের আসবে যার উত্তর সরাসরি বই থেকে পাওয়া যাবে। এটা সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা প্রথমে জ্ঞান দক্ষতা স্তর নিয়ে আলোচনা করলাম। ওইখানে আমার নাম্বার আছে 1, এটা সরাসরি বই থেকে দেওয়া যাবে। আর দ্বিতীয়টা হলো অনুধাবন দক্ষতা স্তর। পাঠ্যপুস্তকের পঠিত বিষয়বস্তু, তথ্য, চক, চিত্র ইত্যাদি শিক্ষার্থীরা কতটা বুঝতে পারে তা যাচাই করা হয় এই স্তরে। অনুধাবন স্তর এটা হলো কি, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু, তথ্য, চিত্র এগুলো তোমরা কেমন বুঝতে পারো, এগুলো থেকে একটা কোশ্চেন। এটাও সরাসরি বই থেকে দেওয়া হয়। তৃতীয় হইল তৃতীয়টা হলো প্রয়োগ দক্ষতা স্তর। এই স্তরে পাঠ্যপুস্তক থেকে শেখা জ্ঞান নতুন পরিস্থিতিতে শিক্ষার্থী কীভাবে ব্যবহার করতে পারে তা যাচাই করা হয়। 4 নম্বর একটা আমাদের পয়েন্ট হলো কি, উচ্চতর দক্ষতার স্তর। তাইলে আমরা প্রথমে আসলাম জ্ঞান দক্ষতা স্তর, অনুধাবন দক্ষতার স্তর, প্রয়োগ দক্ষতার স্তর এবং এবার আসতেছে উচ্চতর দক্ষতার স্তর। পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞান নতুন একটি পরিস্থিতির সাথে তুলনা, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন, ব্যাখ্যা ইত্যাদি করতে পারছো কিনা তা যাচাই করা হয়। উপরোক্ত 4টি দক্ষতা যাচাইয়ের জন্য 2 ধরনের প্রশ্ন পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। তার মধ্যে প্রথমটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, যাকে আমরা বলি MCQ, ও নাম্বার 2 হলো সৃজনশীল প্রশ্ন GQ। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন MCQ এটা সম্পর্কে একটু বলি। বহু নির্বাচনী প্রশ্ন দ্বারা উপরে 4টি দক্ষতা যাচাই করতে হয়। বহু নির্বাচনী প্রশ্ন 3 ধরনের হয়: সাধারণ বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এরপর আমরা আসবো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও অনুধাবন দক্ষতা স্তর যাচাই করা হয়। এক্ষেত্রে একটি
বাক্যের মাধ্যমে সরাসরি উত্তর চাওয়া হয়। প্রশ্নের নিচে 4টি ঘনিষ্ঠ বিকল্প উত্তর ক, খ, গ ও গ দেয়া থাকে। এরপরে আমরা আলোচনা করব বহু নির্বাচনী বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন। খতে আর কি, বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন। এই ধরনের প্রশ্নের শুরুতে একটি অসমাপ্ত বাক্য থাকে এবং তার পরপরই 3টি তথ্য, ধারণা, বিবৃতি 1, 2, 3 দেওয়া হয়। এই 3টির মধ্যে একটি অথবা 2টি অথবা 3টি সঠিক উত্তর হতে পারে। এরপর 4টি বিকল্প উত্তর তৈরি করে কোনটি সঠিক তা চাওয়া হয়। সাধারণত স্মৃতি নির্ভর নয় এমন অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন করা হয়। আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের কিছু নিয়ম কানুন এগুলো বললাম। আজকে এই জিনিসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে যদি অনলাইন ক্লাসগুলো দেখো, তাহলে এখান থেকে তোমরা কিভাবে উত্তর করতে হয়, উত্তর দিতে হয়, সিকিউ এবং এমসিকিউ এবং আমাদের এমসিকিউতে প্রতিটা প্রশ্নের নাম্বার 1, মোট 30টা প্রশ্ন, 30 মিনিট, একটাতে 1 নাম্বার। আর সিকিউতে তোমরা একটু খেয়াল রাখবে, সিকিউতে প্রথম প্রশ্নটা ক, খ, গ, গ 1 নাম্বার, দ্বিতীয়টা 2 সরাসরি বই থেকে পাওয়া যাবে, তৃতীয়টা তোমার পাঠ্যপুস্তক যে চ্যাপ্টারটা তুমি পড়েছো যে ওই চ্যাপ্টার থেকে তোমার মেধা যাচাইয়ের জন্য তোমার নিজের মতামত ওইখানে তুমি দিতে পারো এবং ওইখানে 3 নাম্বার থাকবে। 3 নাম্বারের মধ্যে তুমি যদি ওই উদ্দীপকের কাছাকাছি যেতে পারো এবং জিনিসটা যখন পরীক্ষক বুঝতে পারো তুমি বুঝেছো, তাইলে ওইখানে তুমি নাম্বার পাবে। এরপর 4 নাম্বার ঘ, ওইখানে আছে 4 নাম্বার। ওই জিনিসটা তোমার অর্জিত জ্ঞান থেকে, তোমার মেধা থেকে তুমি ওটা আনসারটা করতে হবে। তাইলে আমাদের এই এমসিকিউ যে 30টা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন মানে 30 নাম্বার ওইখানে। এরপরে সিকিউ থেকে আমাদের 11টা প্রশ্ন থাকে, 7টা প্রশ্নের উত্তর দিতে হয়। ওখানে 7টা প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান 10, 70 নাম্বার। তো আমি তোমাদের অনলাইন ক্লাসে চিত্রগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা শুরু করব। প্রথম আমি তোমাদের বেসিক প্রত্যেকটা জিনিসের যে মৌলিক যে ধারণাগুলো, যে বেসিক ধারণাগুলো, এগুলো নিয়ে প্রথম আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমি যাব উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আজকে তোমাদের প্রথম বর্ষে অনলাইন ক্লাসের 8ম ক্লাসের আমি তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।